আহাহাহাহা, কি সুন্দর কি সুন্দর পাখির ছানা। আমার তো আর লোভ মানছে না। উফ, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ইস রে, একটুর জন্য টার্গেটটা মিস হয়ে গেল। আমি পাখির ছানাটাকে ধরতে পারলাম না। ভেবেছিলাম পাখির ছানার কচি মাংস খেয়ে ক্ষুধা মেটাবো, সেটা আর হলো না। ইস, কি যে করি কি যে করি। আফসোস করতে করতে শিয়াল চলে যেতে থাকে, আর যেতে যেতেই শিয়ালের সামনে পড়ে ব্যাঙ। আর মনে হাঁটতে গিয়ে শিয়াল ব্যাঙকে জোরে লাথি মারে, আর ব্যাঙ ছিটকে গিয়ে দূরে পড়ে। ওরে বাবা রে, কি লাগলো রে, কি লাগলো! ইস, এক লাথিতে আমাকে পগার পার করে দিল। এই কানা শিয়াল, এই তুই কি চোখে দেখতে পাস না নাকি? আমাকে লাথি দিলি কেন, হ্যাঁ? দেখেছো কাণ্ড, 2 ইঞ্চি ব্যাঙের কত বড় গলা। মেজাজ ঠিক নেই, এখন ভুল করেও ঝগড়া করতে আসবি না ব্যাঙ। কে ঝগড়া করেছে তোর সাথে? তুই আমাকে লাথি দিবি আর আমি তোর মুখে ফুল চন্দন দেব? চোখে দেখতে না পারলে ডাক্তার দেখিয়ে চশমা নে, যা। চশমা নিলে না হয় চোখের সমস্যা মিটবে, পেটের ক্ষুধা তো আর মিটবে না। শোন ব্যাং, এখন আমাকে জ্ঞান না দিয়ে খাবার দে। আজ তুই আমার কাছে খাবার চাইছিস? সেটা তো তুই কখনোই পাবি না। মনে পড়ে গত শীতে ঠান্ডার জ্বালায় তোর গর্তে আশ্রয় দিয়েছিলাম, তুই আমাকে আশ্রয় দিস নি। বারবার তোকে অনুরোধ করেছিলাম আর চোখের জল ফেলেছিলাম। হয়েছে, থাক, পুরনো কথা তুলে আর মাথা খারাপ করিস না। শোন ব্যাং, এই শীতে তুই আমার গর্তেই থাকতে পারবি, তার বিনিময়ে তুই শুধু আমাকে পাখির মাংস খাওয়ার ব্যবস্থা করে দিবি। কথা দিচ্ছিস তো? তবে ডিল ফাইনাল। তাহলে তোর খাবারের যোগান আমি দেব, কিন্তু এই ঠান্ডায় আর কষ্ট করে থাকতে পারবো না। তুই একদম চিন্তা করিস না, শীতে তুই আশ্রয় পাবি, কিন্তু আমি পাখির মাংস পাবো কিভাবে সেটা আগে বল। বাবা, তোকে বলছি। এরপর ব্যাঙ আর শিয়াল মিলে সলা পরামর্শ করতে থাকে। আরে কাকুলি দিদি, যে তুমি আমার বউয়ের সাজের অনুষ্ঠানে আসবে, আমি তো কল্পনাই করতে পারিনি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, টুনিও খুব খুশি হবে তোমাকে দেখলে। যাও যাও, তাড়াতাড়ি ভিতরে যাও। না এসে কি আর উপায় আছে টোনা? তুই আর টুনি মিলে আমাকে যত অনুরোধ করেছিস, আমি তোদের অনুরোধ ফেলি কি করে বল? এসেছো, খুব ভালো হয়েছে। চলো দিদি, ভিতরে চলো, সাধের অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে যে। টোনা কাকলি কাককে নিয়ে ভেতরে চলে যায়, আর সব মেয়ে বউদের উপস্থিতিতে টুনির সাধের অনুষ্ঠান শুরু হয়। আর টুনি একে একে সব প্লেট থেকে খাবার তুলে খেতে থাকে। আর এদিকে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যেতে থাকে। ব্যাঙের ডাকে চারদিক ভারী হয়ে আসতে থাকে, আর মুহূর্তেই মেঘের গর্জনে বৃষ্টি নামতে থাকে। বৃষ্টির তালে তালে বান্টি কবুতর উঠতে শুরু করে বাসায় ফেরার জন্য। ধুর, বৃষ্টি আসার আর সময় পেল না। আমি তো বাড়িতে যেতে যেতে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যাব, তারপর জ্বর আসবে, সর্দি হবে। কি মুশকিলে পড়লাম রে বাবা। ধুর ধুর। আরে কবুতরটা কিভাবে বৃষ্টিতে ভিজছে! এই কবুতর, শুনতে পাচ্ছিস? কবুতর, এই কবুতর! কে ডাকছে আমাকে বৃষ্টি বাদলের সময়? এখানে তো ব্যাঙ ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। কবুতর, এই যে আমি এখানে। এভাবে বৃষ্টিতে ভিজিস না রে, ঠান্ডা লেগে যাবে। শোন কবুতর, শোন, আমার ছাতার নিচে আয়, তবুও বৃষ্টিতে ভিজিস না। ব্যাঙই ডাকছে তবে। বাহ, ব্যাঙ তো খুব দয়ালু। বৃষ্টিতে না ভিজে ব্যাঙের ছাতার নিচে আশ্রয় নেই। বৃষ্টি থামলে না হয় বাড়িতে যাব। এসব চিন্তা করতে করতে বান্টি কবুতর ব্যাঙের ছাতার নিচে যায়, আর মুষলধারায় বৃষ্টির কবল থেকে রক্ষা পায়। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। একেই তো খাদ্য সংকট দেখা দিয়েছে, পাখিদের ধরেও খেতে পারছি না, এদিকে ব্যাঙেরও কোনো খবর নেই, তার উপর আবার বৃষ্টি। ইচ্ছে করছে নিজের পা খুলে নিজের কপালেই লাথি মারি। আমি শিয়াল, তাকে কচকচ করছিস কেন? শান্ত হ, শান্ত হ। আমি চলে এসেছি, আর কোনো চিন্তা করতে হবে না রে। চিন্তা করব না করব সেটা পরের ব্যাপার, আগে বল ঘটনা কি? এই বৃষ্টিতে তুই আমার গর্তে কেন? ঘটনা যে ঘটেছে ঘটেছে, না এসে আর কি কোনো উপায় আছে? শোন, ছাতার নিচে আশ্রয় দিয়ে তুমি বড্ড উপকার করলে ব্যাঙ। আমি তো বৃষ্টিতে ভেজার বড্ড ভয় পাচ্ছিলাম। আমার আবার ঠান্ডা লাগার ধাত আছে তো। আমি তো চাই তোর যেন ঠান্ডা না লাগে, কিন্তু আমার ছোট্ট ছাতার নিচে তো তোর জায়গা হচ্ছে না।
সেই তো ডানা ভিজে যাচ্ছে। আমার তো ঠান্ডা লাগার ধাত নেই, আমি বরং বৃষ্টিতে একটু ঘন্টা ঘুরে আসি, তুই ছাতার নিচে বিশ্রাম নে। তাই নাকি? তাহলে তো আর দেরি করা যাবে না, শিকার উড়ে যাওয়ার আগেই ধরে ফেলা ভালো হবে। হাসতে হাসতে শিয়াল গর্ত থেকে বের হয় আর দৌড়াতে দৌড়াতে ব্যাঙের ছাতার দিকে যেতে থাকে। ওরে বাবারে, কি কি হয়ে গেল রে? আহ! চিৎকার করে কোনো লাভ নেই কবুতর, তুই এখন শিয়ালের শিকার। শিয়ালের পেটে তোর গন্তব্যস্থল, আর শিয়ালের পেটে যাওয়ার ব্যবস্থা আমি করেছি। ঘটনা কি? ব্যাঙ এভাবে তড়িঘড়ি করে যাচ্ছে কোথায়? ব্যাঙের কি কোনো সমস্যা হলো নাকি? দেখি তো গিয়ে, কোনো বিপদ হয়েছে নাকি? এসব ভেবে টোনা দ্রুত উড়াল দেয় আর ব্যাঙের সামনে হঠাৎ চলে আসে, আর এতে ব্যাঙ খুব ভয় পেয়ে যায়। এটাকে কি ব্যাপার টোনা, তুই এমন ডাকাতের মতো সামনে এলি কেন? একেই তো চিন্তায় আছি, আবার তুই ভয় দেখাচ্ছিস? না না ব্যাঙ, তেমন কিছু নয়। তোকে চিন্তিত দেখে আমি তোর সাথে কথা বলতে এলাম। কি হয়েছে ব্যাঙ, খুলে বলতো আমাকে। অনেক বড় বিপদ হয়েছে টোনা, আর সেই বিপদের কথা শুনি তো চিন্তায় গলাটা শুকিয়ে আসছে আমার। বনে ঝড় আসতে চলেছে টোনা, ঝড় আসতে চলেছে, অনেক ভয়াবহ ঝড়। বলছিস কি ব্যাঙ? আমি তো ঠিক বুঝতে পারলাম না। তুই কি ঝড় বৃষ্টির কথা বলছিস নাকি? তবে আর আমি কি বলছি, হ্যাঁ, আমি এই মাত্র শুনে এলাম বনে অনেক বড় ঝড় আসছে। পাখিদের বাসা তো ঠনকো ব্যাপার, গাছপালাও ঝড়ের কবলে আস্ত থাকবে না। হ্যাঁ, বলছিস কি? তবে তো আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে। আমরা মৃত্যুর কবল থেকে রক্ষা পাবো কি করে? চিন্তা করিস না টোনা, একটা মাটির গর্তের সন্ধান আমার কাছে আছে, সেখানে আশ্রয় নিলে হয়তো আমরা সবাই বেঁচে যেতে পারি। কোথায় কোথায় সেই গর্ত? বল আমাকে, আমি সব পাখিদের নিয়ে সেখানে আশ্রয় নিব। তবু এই সংকট থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। আবার তো আমার স্ত্রী গর্ভবতী। নিশ্চয় নিশ্চয়, পাশের বনে নদীর পাশে ঝোপঝাড়ে জড়ানো একটা মাটির গর্ত আছে, তোরা সবাই চাইলে সেই গর্তে আশ্রয় নিতে পারিস। আমিও সেই গর্তে আশ্রয় নিব ভাবছি। সেটাই ভালো হবে, আমি এক্ষুনি যাচ্ছি সব পাখিকে খবর দিতে। চিন্তিত টোনা খুব দ্রুত উড়াল দেয় আর সব পাখির বাসায় গিয়ে ঝড়ের খবর দিতে থাকে। আর সব পাখিরা মিলে মাটির গর্তে আশ্রয় নেওয়ার জন্য রওনা দেয়। সাব্বাস ব্যাং, সাব্বাস, তুই তো দক্ষ কূটনীতিবিদ। সব পাখিদের এক কথায় আমার গর্তে পাঠানোর ব্যবস্থা করলি, তবে তো আজ মহাভোজ হবে। হয়েছে, থাক, এভাবে উল্লাস করিস না, পাখিদের আগে আসতে দে। আর তুই এভাবে দূরত্ব বজায় রেখে লুকিয়ে থাক, বুঝলি? আমি আশপাশটা দেখছি। এখানে হচ্ছে কি? তোমরা সবাই এভাবে শিয়ালের গর্তে ঢুকছো কেন? নিজ ইচ্ছায় মৃত্যুকে বরণ করে নিতে চাইছো নাকি? কি কি বলছো তুমি? এটা শিয়ালের গর্ত? তবে ব্যাঙ আমাদের এখানে পাঠালো কেন? তবে আর বলছি কি, পাশেই আমার বাসা, আর আমি খুব ভালো করে জানি এটা শিয়ালের গর্ত, আর ব্যাঙ হলো শিয়ালের দোসর। এর আগে বান্টি কবুতর ব্যাঙকে বিশ্বাস করে শিয়ালের পেটে গিয়েছিল। এবার বুঝতে পেরেছি, তবে ঝড়টা কোনো ব্যাপার নয়। ব্যাঙ আসলে আমাদের ফাঁদে ফেলতে চেয়েছিল। ধন্যবাদ ময়ূর, আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য। এবার দেখবে ব্যাঙ আর শিয়ালকে কিভাবে শাস্তি দেয়। এরপর সব পাখিরা মিলে সলা পরামর্শ করতে থাকে। যা শিয়াল যা, আজ তোর মহাভোজের দিন, তবে খুব সাবধান, আমি বাইরেই আছি। যাচ্ছি যাচ্ছি, আমার যে আর তর্স হয়েছে না। কি ব্যাপার, এত শব্দ আসছে কেন? শিয়াল কি সব পাখিকে মেরে তারপর খাবে নাকি, নাকি অন্য কিছু? কিছুই তো বুঝলাম না। যাবো নাকি একবার ভিতরে? এরপর ব্যাঙ চিন্তা ভাবনা করে ভেতরে যায় আর দেখে শিয়াল আহত অবস্থায় পড়ে আছে। ব্যাঙ কিছু বুঝে ওঠার আগেই সব পাখিরা ব্যাঙকে ধরে মারতে শুরু করে। এভাবেই ব্যাঙ আর শিয়াল তাদের পাপের ফল ভোগ করে। মা, আমি খেলতে যাচ্ছি, বড় বটগাছের নিচে কানুকির সাথে। টুকিবা, এই দুপুরে বাইরে যাওয়ার দরকার নেই। আর তুই তো সবেমাত্র স্কুল থেকে বাড়িতে আসলি, এখন একটু বিশ্রাম নে সোনা। না মা, ওইদিকে কানুজি আমার জন্য অপেক্ষা করছে, আমি আসলাম। সাবধানে থাকিস, দুজনে আবার মারামারি করিস না, আর তাড়াতাড়ি ফিরে আসিস বলে দিলাম।
অন্যদিকে কনক বটগাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, এই টুকিটা এখনো আসছে না কেন? সে কখন থেকে আমি অপেক্ষা করছি। আর টুকি আয়, এখন তোর আসার সময় হলো। হ্যাঁ, আমি সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি জানিস? সরি রে কনক, মা খেলতে আসতে দিতেই যাচ্ছিল না, আমি তো জোর করে এসেছি। চল কনক, আমরা আজকে নদীর পাড়ে যাব। নদীর পাড়ে বড় সৌন্দর্য উপভোগ করব। আচ্ছা ঠিক আছে, চল তবে। এরপর ওরা উড়ে নদীর পাড়ে আসে। নদীর পাড়ে একটা গাছের ডালে বসে নদী দেখতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর কনক বলে ওঠে, এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। চল টুকি, আমরা একটু ছোটাছুটি খেলি। আমি ছুটবো আর তুই আমাকে ধরবি, বেশ মজা হবে বল। হ্যাঁ হ্যাঁ চল, আমারও বসে থাকতে ভালো লাগছে না। তবে শোন, বেশি দূরে যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই আমি উঠলাম। এবার আমাকে ধর দেখি কেমন পারিস। আমি জানি তুই আমার থেকে কম উঠতে পারিস। কনক উড়তে থাকে আর টুকি তার পিছু পিছু উড়তে থাকে। পারে না, ধরতে পারে না, কি মজা! ইয়ে, আমি তোকে ধরবো কনক। ওরা খেলার ছলে উড়তে উড়তে বনের গভীরে প্রবেশ করে ফেলে। কনক, আমি আর পারছি না, এবার তুই দাঁড়া, আমার পাকে ব্যথা করছে। ও বাবা! এরপর টুকি নিচে মাটিতে দাঁড়ায় আর কনক উড়তেই থাকে। টুকি তার সামনে একটা কলা গাছ দেখতে পায়, যে কলা গাছে কলার বদলে একটা বড় ডালিম ধরা ছিল। একে আমি কি দেখছি? কলা গাছে বড় ডালিম? আমি আমার ক্লান্ত হয়ে কোনো স্বপ্ন দেখছি না তো? এত বড় ডালিম, তা আবার কলা গাছে? কি রে টুকি, দাঁড়িয়ে পড়লি কেন? তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। আমাকে ধরতে পারিস নি। কনক, এখানেই দেখি যা, কলা গাছে বড় ডালিম ধরেছে। না না বাবা, আমি যাব না তোর কাছে। তুই নিশ্চয় আমাকে ধরার জন্য এমন বুদ্ধি করেছিস, তাই না? আর আমাকে ডাকছিস? আরে না না, আমি সত্যি বলছি, দেখে যা একটিবার। কনক টুকির ওখানে আসে আর কলা গাছে বড় ডালিম দেখে অবাক হয়ে যায়। সত্যি তো রে টুকি, এমন বড় ডালিম আমার বাবাও বোধহয় দেখেনি। এই ডালিমটা খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে, একদম কলা ফ্লেভারের। এই ডালিমটা তো আমি বাড়িতে নিয়ে যাব। ডালিমটা আমি আগে দেখেছি, তাই আমি বাড়িতে নিয়ে যাব, বুঝেছিস? তুই না, আমি নিয়ে যাব। সর আমার সামন থেকে। কনক, খুব খারাপ হবে কিন্তু ওই ডালিমে হাত দিলে। ভালো বলছি, তুই বাড়িতে চলে যা। তোর সাহস তো কম নয়, তুই আমাকে হুমকি দিস? হ্যাঁ? এই বলে কনক আর টুকির মাঝে লড়াই লেগে যায়। কনক ক্লান্ত হয়ে পড়ে আর টুকি সেই সুযোগে ডালিমটা নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। টুকি, তুই এই ডালিম খেতে পারবি না। এই ডালিমটা আমি খাবো। তুই আমাকে মেরেছিস, আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে সবটা বলে দিব। টুকি ডালিম নিয়ে বাড়ি আসে। কনক তার বাবা মাকে কলা গাছের বড় ডালিমের কথা খুলে বলে। সব শুনে কণিকার যোগ্যর মনে অনেক লোভ হয়। বড় ডালিম? আমার তো ডালিম অনেক পছন্দ। যোগ্য, তাড়াতাড়ি চলো, ওই ছোট টুনির কাছ থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো কণিকা। মা, তুমি তো সবই শুনলে, এবারে দেরি করো না। ওই কনক ওর বাবা মাকে নিয়ে আসার আগে চলো আমরা এই ডালিমটা খেয়ে ফেলি। তাড়াতাড়ি কাটো ডালিমটাকে মা। টুকি যেই না ডালিমটা কাটতে ধরে, তখনই ওখানে যোগুরা চলে আসে। দাঁড়া ছোট্ট টুকি, তোর তো সাহস কম নয়, আমার ছেলের পাওয়া ডালিম তুই কাটছিস? তাড়াতাড়ি ডালিমটা আমাকে দে বলছি।
এই ডালিমটা আমার মেয়ে পেয়েছে, তোমার ছেলে নয়। আর আমাদের এমন হুমকি দিয়ে লাভ নেই, বুঝেছো? চলে যাও তোমরা। ডালিম আমি কাউকে দিব না। বাবা বাবা জোর করে নাও, এরা সহজ কথায় দিবে না। দেখো ডালিমটা কত লোভনীয়, তাই না বাবা? না মা, তুমি ডালিমটা নিতে দিও না, লুকিয়ে রাখো মা, ডালিমটাকে লুকিয়ে রাখো। লুকিয়ে লাভ নেই, দে বলছি ডালিম। এই ডালিমে হাত দিলে কিন্তু আমি তোমাদের নামে পুলিশের কাছে গিয়ে বিচার দিব বললাম। যজ্ঞকে ভয় দেখাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ আর টুনির মাঝে ডালিম নিয়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে যজ্ঞ টুনির কাছ থেকে ডালিমটা ছিনিয়ে নেয় আর ওখান থেকে বাড়ি চলে আসে। মা, মামা ডালিম ওরে নিয়ে গেল, ওরে নিয়ে চলে গেল। মা জানো, ওই ডালিমটা আমার কত শখিন ছিল। কাঁদিস না রে মা, শান্ত হ। ওই ডালিমের জন্য যজ্ঞ আমাকে এক্ষুনি মেরে ফেলতো, জানিস? আমি তোকে না মা বাজার থেকে ডালিম কিনে এনে দিব, কেমন? এরপর টুকি কান্না থামায়। অন্যদিকে একটা ডাইনি কলা গাছের সামনে এসে বলতে থাকে, এরপর ডাইনি চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলতে থাকে, এরপর ডাইনি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা তুমি তো বীরের মতো কাজ করলে, তোমার শক্তি দেখে তো আমি অবাক হয়ে গেছি, জানো বাবা। মা তুমি এবার গিয়ে ডালিমটা কেটে নিয়ে এসো। কণিকা যে না ডালিমটা কাটতে ধরে তখনই ওখানে ডাইনি আসে। খবরদার, ওই ডালিমের গায়ে একটা আঁচড় দিবি না। ডালিমের কিছু হলে আমি তোদের ছাড়বো না, ভালোভাবে বলছি। ডালিমটা ফিরিয়ে দে। পুরাতন ফকির ভাত পায় না, নতুন ফকিরের আমদানি। অনেক কাঠকয়লা পুড়িয়ে এই ডালিম পেয়েছি, আর হাতছাড়া করব না। আর তুই কে রে? ডালিম না চেয়ে চলে যা, নয়তো আমার শক্তিশালী স্বামী টুনির মতো তোকেও মারবে। আমি কোনো টুনি ফুনি নই, আমি হলাম ডালিমের মালিক, মানে ডাইনি। কি বললে? তুমি ডাইনি? ওরে বাবা রে! যজ্ঞ, কনক, বাঁচাও, ডাইনি এসেছে। কি ব্যাপার কণিকা, তুমি ডালিম কাটুনি কেন এখনো? আর কিসের ডাইনি এসেছে? ডালিমের মালিক ডাইনি। কি ডাইনি? ওরে বাবা রে, এটা ডাইনির ডালিম। আগে জানলে খাল কেটে কুমির ঘরে আনতাম না। ডাইনি দিদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার ডালিম আনিনি, ওই টুনি এনেছে। চুপ কর বলছি। তোরা আমার ডালিমটা ভালো করে পরিপক্ক হতে দিসনি, আমি তোদের কিছুতেই ক্ষমা করব না, মেরে ফেলবো সব কটাকে। এরপর ডাইনি জাদু করে একটা লাঠি প্রকট করে আর ওদের মারতে শুরু করে। আর মার খেয়ে ওরা আহত হয় আর ডাইনি ডালিম নিয়ে চলে যায়। অন্যদিকে টুনি ওর মেয়েকে বাজার থেকে ডালিম কিনে এনে দেয়। এতে ছোট্ট টুকি অনেক খুশি হয়। কি ব্যাপার টুনি বোন, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? দাদা, বর্ষাকাল আসছে আর আমার ঘরটা ভাঙা, আর আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই যে নতুন ঘর তৈরি করব। ঘরের চিন্তায় রাতে আমার ঘুম আসে না, কি যে করব কিছুই বুঝতে পারছি না গো। আমারও একই অবস্থা, নতুন ঘর বানানোর কোনো টাকা নেই, তাই বলে তো আর খালি হাতে বসে থাকা যাবে না। তাহলে কি করব দাদা? বসে থাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। বনের গভীর থেকে কাঠ নিয়ে এসে তারপর নিজের হাতে ঘর বানাবো। আমি বনের গভীরে যাচ্ছি, তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ দাদা, যাবো, চলো। তোতা আর টুনি বনের গভীরের দিকে উঠতে থাকে। ওরা এদিক ওদিক তাকিয়ে কাঠ খুঁজতে থাকে।
এখানে তো কোনো খাট নেই, এবার কি করবে দাদা? চল উত্তরের দিকে যাই, ওখানে হয়তো কিছু কাঠ পাবোই। এরপর তোতা আর টুনি উত্তরের দিকে যায় আর ওদিকে উড়ে একটা গাছের ডালে বসে। দাদা, এদিকেও তো কিছুই নেই, চলো পশ্চিমের দিকে যাই। টুনি, সন্ধ্যা হয়ে এসেছে, টিয়ে অসুস্থ, আমার মন ভালো লাগছে না রে, চল আমরা বাড়ি ফিরে যাই। এরপর ওরা বাড়ির দিকে উঠতে থাকে আর জঙ্গলের ভিতরে ওরা দুটো কেকের বাড়ি দেখতে পায়। দেখ টুনি, কত সুন্দর দুটো কেকের বাড়ি, চল তো ভিতরে প্রবেশ করে দেখি কারা থাকে এই দুই কেকের বাড়িতে। না 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 দাদা, আমার অনেক ভয় লাগছে। যদি ভূত থাকে এই বাড়ি দুটোতে তখন কি হবে বলো তো? এর চেয়ে ভালো চলো আমরা ফিরে যাই। আরে আমি আছি তো, ভয় পাস না, কিছুই হবে না, আর ভূত বলতে কিছু হয় না। আরে বাহ, বাড়ি দুটো অনেক সুন্দর, এই বাড়ি দুটোতে কেউ থাকে না। টুনি, চল আমরা এই বাড়ি দুটো নিয়ে যাই, আর বাড়ি দুটো বেশ মজবুত। হ্যাঁ দাদা, চলো। টুনি, তোর কেকের বাড়িটা গাছে ভালো করে বেঁধে নে, আমি আমারটা নিয়ে যাই। এরপর টুনি আর তোতা তাদের কেকের বাড়ি নিয়ে নিজ নিজ গাছে বাঁধে আর বেশ ভালোভাবে বাস করতে থাকে। এদিকে কণিকা যোগুকে বলতে থাকে, যজ্ঞ জানো, তোতা আর টুনি দুটো কেকের বাড়ি পেয়েছে। ওরা ওই দুই কেকের বাড়িতে থাকে, ওদের আর কষ্ট করে ঘর বানাতে হয়নি। আমার অনেক শখ যজ্ঞ কেকের বাড়িতে থাকার। তুমি একটা বুদ্ধি বের করো যজ্ঞ, যাতে যে কোনো একটা কেকের বাড়ি আমাদের হয়। আমার স্ত্রী শখ করেছে আর আমি সেটা পূরণ করব না, তা কি করে হয়? তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি মামার কাছ থেকে বুদ্ধি নিয়ে আসছি, কেমন? এরপর যজ্ঞ তার মামার বাড়ি থেকে উঠতে থাকে আর যজ্ঞ অন্যমনস্ক হয়ে ওড়ার কারণে একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ওরে বাবারে, মরে গেলাম রে কণিকা, বাঁচাও! আহ! এই যজ্ঞ, শুনতে পাচ্ছিস? টাকা আমার দিকে। হায় হায় রে, এ তো মরে গিয়েছে। যাই তাড়াতাড়ি কণিকাকে গিয়ে খবরটা দেই। তোতা যজ্ঞকে রেখে কণিকার কাছে আসে আর কণিকাকে যজ্ঞর মৃত্যুর কথা খুলে বলে। না, এ হতে পারে না, আমার যজ্ঞ মরতে পারে না। যজ্ঞ, ফিরে এসো, আমার কাছে ফিরে এসো যজ্ঞ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এরপর কণিকা অনেক কান্না করে আর মুহূর্তের মাঝে যজ্ঞর মৃত্যুর কথা পুরো বনে ছড়িয়ে পড়ে আর সবাই কণিকাকে দেখতে আসে। দিদি, তুমি কেঁদো না, যা হওয়ার তা তো হয়েছে, শান্ত হও। এখন তোমাকে একাই লড়াই করে চলতে হবে। হ্যাঁ, শান্ত হ কণিকা। কণিকার মুখটা শুকনো লাগছে, মনে হয় কণিকা কিচ্ছু খায়নি। চলো সবাই কণিকার বাড়িতে খাবার দিয়ে যাই। দিদি, খাবার খেয়ে নাও, রাত হয়ে আসছে আর আকাশটাও কালো। আমরা আসলাম গো দিদি। রাতে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে আর অন্যদিকে যজ্ঞর মুখে বৃষ্টির পানি পড়তে যজ্ঞর জ্ঞান ফিরে আসে। আরে, রাতে আমি এখানে কি করছি? অনেক তো বৃষ্টি হচ্ছে, যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। কণিকা মনে হয় আমার জন্য চিন্তা করছে। আরে চলে যাও, আমার আর কোনো খাবার লাগবে না। যজ্ঞ কোনো কথা না বলে শব্দ করতেই থাকে। কণিকা বাধ্য হয়ে দরজা খুলে দেয়। কি ভূত! যজ্ঞর ভূত এসেছে আমার কাছে, বাঁচাও বাঁচাও কেউ আমাকে।
আরে কি বলছে এসব? আমি কোনো ভূত নই, আমি তোমার স্বামী যজ্ঞ গো যজ্ঞ। কণিকা, তাকাও ভালো করে আমার দিকে। যজ্ঞ, তুমি মরনি? তাহলে ওরা যে বললো তুমি মরে গিয়েছো। কে বলেছে তোমাকে? আরে বোকা কণিকা, আমি মরিনি গো মরিনি। আমি তো গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আহারে, এক নিমিষে কেঁদে কেঁদে নিজের কি অবস্থাটাই না করেছো। আর শোনো গো, আমার না খুব ক্ষুধা লেগেছে। কণিকা, সকালে তো ঘরে কোনো খাবার ছিল না, তাহলে এত খাবার তুমি কোথায় পেলে বলো না? তোমার মৃত্যুর কথা শুনে বনের পাখিরা দিয়েছে। যজ্ঞ, ওসব ছাড়ো, এবার বলো কেকের বাড়ি দখল করার কোনো বুদ্ধি পেয়েছো কি? বুদ্ধি আগে পাইনি, কিন্তু এখন পেলাম। আমি যেহেতু সবার কাছে মরে গিয়েছি, তাই এই সুযোগটাকেই কাজে লাগাবো। শোনো কণিকা, আবার বুদ্ধিটা শোনো। আরে বাহ, এ তো বেশ দারুণ বুদ্ধি। তুমি চিন্তা করো না, কাল সকালে আমার অভিনয় দেখবে। দিদি, এই নাও খাবার। আমি খাবো না, তোরা আমার খাবার নিয়ে চলে যা। আমিও মরে আমার যজ্ঞর কাছে যাব। পাগলামি করো না দিদি, খেয়ে নাও, তোমাকে তো বাঁচতে হবে নাকি? টুনি বোন, এই ঘরে আমাকে থাকতে মন চায় না। যজ্ঞকে ছাড়া ঘরটা কেমন ফাঁকা লাগছে। টুনি বোন, তোর কেকের ঘরটা আমাকে দিবি? এই ঘরে থাকলে যে আমি যজ্ঞ সুখে আত্মহত্যা করব। না করিস না বোন, কেকের বাড়িটা দিয়ে দে আমাকে। ঠিক আছে দিদি, তুমি আজ থেকে আমার কেকের বাড়িতে থাকবি, আর আমি তোমার এই বাড়িতে থাকবো। তুই অনেক ভালো রে বোন, তোর তুলনা হয় না। দিদি, খাবারগুলো খেয়ে কেকের বাড়িতে যেও কেমন? আমরা একটু আসছি। আরে কণিকা, তোমার অভিনয়ের চুরি নেই, চলো তাড়াতাড়ি কেকের বাড়িতে যাই। এরপর যজ্ঞ কণিকা সবার চোখের আড়াল করে কেকের বাড়িতে আসে। যজ্ঞ, তুমি যে বেঁচে আছো এটা কাউকে জানতে দেওয়া যাবে না। সবাই জানতে পেলে কেউ আর খাবার দিবে না, বুঝেছো? চলো এবার আমরা খাবার খেয়ে নেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনের পাখিরা রোজ এসে কণিকাকে খাবার দিয়ে যায়, আর কণিকা ওদের সামনে অভিনয় করে কাঁদতে থাকে। একদিন যজ্ঞ কণিকা কেকের বাড়িতে বসে খাবার খায় আর বলতে থাকে, যজ্ঞ, দেখো আমাদের কত সুখ, বিনা পরিশ্রমে খাবার পেলাম, আর একটা কেকের বাড়িও। হ্যাঁ হ্যাঁ কণিকা, আমার না অনেক খুশি লাগছে জানো। অন্যদিকে দূর থেকে কবুতর যজ্ঞ আর কণিকার এসব কথা শুনতে পায় আর মনে মনে ভাবতে থাকে, ওরে বাটপার, এই ব্যাপার তাহলে। দাঁড়া দাঁড়া, সবাইকে ডেকে আনছি বেটা। যজ্ঞ দাদা, তুমি না মরে গিয়েছো, এখানে তুমি কিভাবে আসলে? আর কণিকা দিদি, কেকের বাড়ি দখল করা, আমাদের কাছ থেকে কান্না করে খাবার নেওয়া, সবটাই তোমার অভিনয় ছিল তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই মারো সবাই এদের। এরপর যজ্ঞ কণিকা ওদের মারতে থাকে আর মারতে মারতে বন থেকে তাড়িয়ে দেয়, আর টুনি তার কেকের বাড়িতে সুখে বাস করতে থাকে। বহুদিন আগের কথা, রূপপুর জঙ্গলে এক কালু কাক তার বউ কাকুলি কাকার ছেলে কুকু কাককে নিয়ে বাস করত। কালু গাছ কেটে সেগুলো শহরে বিক্রি করত, আর কাকুলি সেই কাঠ দিয়ে বিভিন্ন পুতুল বানিয়ে বিক্রি করত। এরপর একদিন, আমাদের স্বল্প আয়ের সংসারটা অনেক ভালোই কাটছে, তাই না বলো? এবার আমরা আমাদের ছেলেকে শহরের দামি স্কুলে ভর্তি করিয়ে দিতে পারবো। এই স্বল্প আয়ে অত ভালো স্কুলে কিভাবে পড়াবো আমি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমরা সৎ পথে থাকলে ঈশ্বর আমাদের অনেক টাকার ব্যবস্থা করে দিবে একদিন, তুমি দেখে নিও। সময় হলে তখন দেখা যাবে কি করা যায়। আজ আমাকে অনেক কাঠ কাটতে হবে, পাশের জঙ্গলে যেতে হবে।
আসতে আমার একটু দেরিও হতে পারে। আচ্ছা ঠিক আছে, সাবধানে কাজ করো কিন্তু, আর খুব বেশি রাত করো না, কেমন? আচ্ছা ঠিক আছে। এরপর কালু তার কাজে চলে যায় আর সে যাচ্ছিল আর গান গাচ্ছিল, আর তারপর সে কাটও কাটছিল। তখন কালু একটা লাল পাখিকে উড়ে যেতে দেখে। এমন পাখি তো আগে কখনো দেখিনি, দেখতেও খুব সুন্দর। যাই তো দেখি কোথায় যাচ্ছে এভাবে। এরপর কালু সেই লাল পাখিটার পিছু নেয়। লাল পাখিটা যেতে যেতে গাছের ওপর থাকা একটা লাল বোতামে চাপ দেয়। সাথে সাথে সেখানে মাটি ফেটে একটা গোলাপি রঙের ঘর উঠে আসে। এরপর সেই লাল পাখিটা সেই ঘরের ভিতর ঢুকে পড়ে। কালুও পেছন পেছন যায় আর আড়ালে থেকে ভেতরের কাহিনী দেখতে থাকে। আর সে দেখতে পায় সেখানে বিরাট এক দানবীয় পাখির মূর্তি দাঁড়িয়ে আছে। দানবীয় রাক্ষস পাখি, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাকে সুস্বাদু কিছু মিষ্টি দাও তো। এরপর দানবীয় রাক্ষস পাখির চোখের ভেতর থেকে অনেকগুলো সুস্বাদু মিষ্টি বের হতে থাকে। লাল পাখি সেগুলো নিয়ে চলে যায় আর কালুও পেছন পেছন বেরিয়ে আসে। বেরিয়ে আসতেই গোলাপি ঘর আবার মাটির নিচে চলে যায়। তখন কালু ভাবে, এই তো সুযোগ পেয়েছি বড়লোক হওয়ার, যাই আগে ওই গাছটার লাল বোতামে চেপে আসি, তারপর বাকি কাজ। এরপর কালু কাক সেই গাছের উপরে যায় আর লাল বোতামটি চাপার সাথে সাথে গোলাপি ঘর আবারও আগের মতোই মাটি ফেটে বেরিয়ে আসে। এরপর কালু সেই ঘরের মধ্যে প্রবেশ করে আর দানবীয় রাক্ষস পাখিকে বলে, রাক্ষস দাদা, ও রাক্ষস দাদা, আমার না অনেক টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও। এরপর দানবীয় রাক্ষস পাখি তার চোখের মধ্যে দিয়ে অনেক টাকা পয়সা বের করে দেয়। ও মা, কত টাকা! এখন আমি অনেক বড়লোক হয়ে যাব। রাক্ষস দাদা, এখন আমাকে আমার বাড়ি নিয়ে চলো, আমার বউ যে একা, বউয়ের কাছে যেতে হবে। এরপর গোলাপি ঘর কালু কাককে নিয়ে উড়ে কালু কাকের বাড়িতে যায়। আর এত বড় গোলাপি ঘরকে উড়ে আসতে দেখে তো কালুর বউ কাকুলি ভীষণ অবাক হয়ে যায়। সে ভয় পেতে থাকে। তখন কালু ঘর থেকে বেরিয়ে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে। তুমি এটা ঠিক করনি, এটা কোনো ফাঁদ হতে পারে, বুঝেছো? রাখো তো তোমার সব বাজে বাজে কথা, ওটা কোনো ফাঁদ নয়। ওখানে যে ধন সম্পদগুলো পাচ্ছি আমি, সেগুলো দিয়ে আমি অনেক বড়লোক হয়ে যাব। আমি টাকা দিয়ে বিছানা বানাবো আর টাকার উপর শুয়ে থাকবো। তুমি যেতে না চাইলে থাকো এই বাড়িতে, আর আমি যাচ্ছি গোলাপি ঘরে। এই বলে কালু তার গোলাপি ঘরে যেতে থাকে আর কাকুলি তার ছেলেকে নিয়ে তার সেই ভাঙ্গা ঘরেই চলে যায়। এরপর কালু কাকের সেই গোলাপি ঘর আবার তাকে উড়িয়ে নিয়ে যায় আর কালু কাক সেই গোলাপি ঘরেই থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালু সেই রাক্ষসের মূর্তির থেকে প্রত্যেক দিন কোনো না কোনো ভালো খাবার, ধন দৌলত নিচ্ছিল। এরপর হঠাৎ একদিন মূর্তি জীবন্ত হয়ে ওঠে। তখন তো কালু ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, এই মূর্তিটা জীবন্ত হয়ে উঠলো কি করে? আমি ভয় পাচ্ছি কেন? এটা তো ভালো রাক্ষস, এতদিন তো আমাকে সাহায্য করে এসেছে, আজও তাই করবে। রাক্ষসে দাদা, কে কে তোর দাদা? আমি তোর কোনো দাদা নই। আমি তো আমার প্রয়োজন মেটানোর জন্য এতদিন তোকে লোভ দেখিয়ে এত কিছু দিয়ে সাহায্য করে এসেছি, তোদের সব পাখিদের খাওয়ার জন্য। আর তুই নিজে থেকে আমার সেই পথ করে দিয়েছিস। আমি তো তোমাকে সাহায্য করেছি, তাহলে আমাকে যেতে দাও। তোকে দিয়েই তো আমার ভোজের শুভ উদ্বোধন করব।
তখন কালু কাক সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর রাক্ষসী পাখি সাথে সাথে কালুকে খাঁচায় বন্দি করে ফেলে। এরপর বাইরে এসে জঙ্গলের সবগুলো পাখিকে খাঁচায় বন্দি করে নিয়ে যেতে থাকে। এই সময় সেই দিক দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। পরীটা সব দেখে ভাবে, এই রাক্ষস এদের সবাইকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি তো। পরী দেখতে পায় বড় একটা হাঁড়িতে তেল গরম করা হচ্ছে সব পাখিদের রান্না করার জন্য। তখনই পরী একটা বড় সিংহর রূপ ধারণ করে, আর যখনই পাখিগুলোকে রাক্ষস কড়াইতে দিতে যাচ্ছিল তখনই সিংহরূপী পরী রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ লড়াইয়ের পর সিংহ রাক্ষসকে গরম তেলে ফেলে মেরে ফেলে। রাক্ষস মারার সাথে সাথেই লোহার খাঁচাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সবাই মুক্ত হয়ে যায়। তোমরা সবাই আমাকে শাস্তি দাও, আমার জন্যই আজ এত কিছু হলো। আমি লোভ না করলে আজ কিছুই হতো না। এরপর পরী তার আসল রূপে ফিরে আসে আর সবাইকে বলে, আজ যদি আমি এদিক দিয়ে না যেতাম তাহলে তোমরা এতক্ষণ রাক্ষসের পেটে হজম হয়ে যেতে। তাই তোমাদের একটা উপদেশ দিয়ে যাচ্ছি, এরপর থেকে কখনোই আর কেউ লোভ করবে না। যার যেমন অবস্থা আছে তেমন অবস্থা নিয়ে সুখে থাকতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। এরপর পরী সেখান থেকে চলে যায় আর সবাই যার যার বাড়ি চলে আসে। বন্ধুরা, দেখলে তো লোভের পরিণাম কত খারাপ হয়। তোমরা কিন্তু একদম লোভ করবে না, সব সময় সৎ পথে চলবে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।